প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে তোমাদের 2025 সালের যে নতুন বইটা দেওয়া হয়েছে, এটা আমি যেটা দেখাচ্ছি ভিডিওতে, এটা আসলে যদিও 2013 সালের আসলে এডিশন, কিন্তু নিউ কারিকুলামের আগে যে এই বইটা ছিল এটাই কিন্তু তোমরা সার্চ দিয়ে দেখবে এনসিটিবি ন্যাশনাল কারিকুলাম পাঠ্যপুস্তক বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে। যারা হাতে বই পেয়েছো তারা প্রমাণ পাবে। এই বইটা কিন্তু ডুপ্লিকেট দেওয়া হয়েছে, জাস্ট এখানে আগের সরকারের যে ছবিগুলো ছিল এগুলো ডিলিট করে দেওয়া হয়েছে, কিন্তু প্রতিটা পেজ প্রতিটা অঙ্কই কিন্তু এই বই থেকে করা। তো আমরা তাড়াতাড়ি আসলে ক্লাসগুলো দেওয়ার জন্য আমি সেই বইটা এখনো হাতে পাইনি, দু একের মধ্যে পেয়ে যাব। তো আমরা আগের এই বইটা থেকে করছি, তোমরা চেক করে দেখবে সবগুলো অঙ্কই কিন্তু একই রকম। তো আজকের এই পার্টে এখানে আমরা জাস্ট বইয়ের একটু পরিচয় দেব। সপ্তম শ্রেণীর যে গণিত বইটা ছিল, এখানে এই যে সূচিপত্রটা তোমরা দেখতে পাচ্ছ, মূলদ অমূলদ সংখ্যা, সমানুপাত, লাভ ক্ষতি, পরিমাপ, তারপরে বীজগণিত সেকশনে আছে 1 2 3 4, চারটা অধ্যায়। তারপরে জ্যামিতি আছে 1 2 3, আর লাস্টে হচ্ছে পরিসংখ্যান, তারপরে উত্তরমালা। তো আমরা আজকে প্রথম অধ্যায় অর্থাৎ মূলদ অমূলদ এই সংখ্যাটা নিয়ে, এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এটার যে বেসিক জিনিসগুলো, হ্যাঁ। তো এখন কিন্তু নিউ কারিকুলামে যেমন ছিল, তোমাদের হচ্ছে যে ভিতর মানে তেমন কোনো অঙ্ক ছিল না, এখানে কিন্তু প্রচুর অনুশীলন করার মতো অঙ্ক রয়েছে। তো সেগুলো পারতে গেলে আসলে এই মূল বিষয়গুলো আগে জানতে হবে। প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে বর্গ এবং বর্গমূল। তো সিম্পলি দেখো, বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান। অর্থাৎ আয়তক্ষেত্র হলে যেটা হয় সেটা হচ্ছে বিপরীত বাহুগুলো সমান হয়। অর্থাৎ এই বাহুটা, যে এটা হচ্ছে একটা আয়ত, দেখো এই যে এই বাহুটা আর এই বাহুটা বিপরীত, আর এইটা আর এটা বিপরীত। তো এই বিপরীত বিপরীত বাহুগুলো সমান, এটা হচ্ছে আমাদের আয়ত। আর যখন বর্গ হবে তখন দেখা যাবে যে এই খাড়া খাড়াই থাকবে বাহুগুলো, যেহেতু কোণগুলো সমকোণ হতে হয়, কিন্তু এরকম চারটা বাহুই সমান হবে, এটাকে আমরা বলি হচ্ছে বর্গ। তো এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যেটা প্রয়োজন হবে, ধরো একটা সংখ্যা আছে 5, তার বর্গ। বর্গ মানে ইংলিশে যেটা আমরা বলি স্কোয়ার। অর্থাৎ এটা অনেকেই ভুল করে আমাদের 5 2 গুণে 10 করে। তো সেটা হলে তো আসলে এমন ভাবে থাকতো 5 গুণন 2, তো উপরে পাওয়ার থাকতো না। তো উপরে পাওয়ার থাকার মানে হচ্ছে 2 পাওয়ার থাকা মানে হচ্ছে 2 দিয়ে গুণন না, এই সংখ্যাটাকে 2 বার গুণন, অর্থাৎ 5 গুণন 5, অর্থাৎ 5 5 25। এটাকে আমরা বলি হচ্ছে বাংলায় বর্গ, ইংলিশে বলা হয় স্কোয়ার। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাঁ, তো বর্গ একটি আয়ত যার বাহুগুলো পরস্পর সমান, বর্গের বাহুর দৈর্ঘ্য ক একক হলে। অর্থাৎ এই যে বর্গটা আছে, তার একটা বাহুর দৈর্ঘ্য আমরা ক না ধরে ধরো একটা সংখ্যায় ধরলাম যে 5, তাহলে বর্গের প্রতিটা বাহু সমান হলে এটাও 5 একক, মানে সেটা মিটার সেন্টিমিটার যে কোনো কিছু হতে পারে, এটাও 5, এটাও 5। তাহলে এই বর্গটার ক্ষেত্রফল কত হবে? তো বর্গের ক্ষেত্রফলের সূত্র যেটা, সেটা তোমরা ক্লাস 4-এও পড়েছো, যে এক বাহুর দৈর্ঘ্যের উপর, 4-এ তো আসলে স্কোয়ার ছিল না, তখন পড়েছো বাহুর দৈর্ঘ্য গুণন বাহুর দৈর্ঘ্য। আর এখন আমরা যেটা বলবো যে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, মানে একই জিনিসকে 2 বার গুণ করা মানেই তো আসলে স্কোয়ার দেওয়া, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার। অর্থাৎ বর্গের একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে তার উপর আমরা যদি স্কোয়ার দিই, অর্থাৎ ওই সংখ্যাটাকে 2 বার গুণ করি, তাহলে তার ক্ষেত্রফল পাওয়া যায়। তো বইয়ে যেটা বলেছে যে ক একক, তাহলে দৈর্ঘ্যটা যদি ক হয় তাহলে ক্ষেত্রফল কত হবে? ক স্কোয়ার। আর ক্ষেত্রফলের এককে বর্গ লিখতে হয়, বর্গ একক। যদি মিটারে থাকে তাহলে বর্গ মিটার, সেন্টিমিটারে থাকলে বর্গ সেন্টিমিটার, ইঞ্চিতে থাকলে বর্গ ইঞ্চি। আর যদি কোনো একক দেয়া না থাকে, শুধু বলে 5 একক বা ক একক, তখন লিখতে হবে বর্গ একক। তো এইটাই এখানে। এখন যেটা বলেছে দেখো, যে বিপরীত ভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন আমাকে যদি কেউ বলে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ একক, হ্যাঁ, এতক্ষণ আমরা যেটা দেখলাম যে প্রতি বাহুর দৈর্ঘ্য ছিল 5 একক, তাহলে ক্ষেত্রফল হলো 5 স্কোয়ার, অথবা 5 গুণন 5 বর্গ একক, অর্থাৎ 25 বর্গ একক। কিন্তু আমাকে দেখো যে ক্ষেত্রফলটাই যদি দিয়ে দেয়, তো প্রচুর দরকার হবে যে ক্ষেত্রফল, একটা বর্গের ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ একক, তাহলে প্রতি বাহুর দৈর্ঘ্য কত? তো অনেকে এখানে ভুল করে উত্তর দেয় যে 5 দিয়ে হচ্ছে যে ভাগ করলেই হবে। কিন্তু আমাকে যদি হুট করে একটা বলে যে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ একক, এর প্রতি বাহুর দৈর্ঘ্য কত? তো আমি এখানে দেখো কি দিয়ে ভাগ করে আসলে বের করব। তো এটা আসলে যেটা বিষয় সেটা হচ্ছে এটার বর্গমূল করতে হবে। অর্থাৎ এই বর্গমূলটাই কিন্তু আমাদের এই প্রথম অধ্যায়ে সবচেয়ে জরুরি বিষয়। এখানে দুটো নিয়মে বর্গমূল করানো শেখানো হয়েছে। তো এরা যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে একটা জিনিসের যে আমরা বর্গ করি, স্কোয়ার করি, সেটা করে যে সংখ্যাটা পাই, সেই সংখ্যাটার এইটা হচ্ছে বর্গমূল চিহ্ন। যদি আমরা বর্গমূল করি, কিভাবে করব সেটা আমরা পরে দেখবো। হ্যাঁ, ক্যালকুলেটরে দিলে তো আসলে ডাইরেক্ট দেখাবে 25, এই রুট ওভার চিহ্ন দিয়ে যদি 25 লেখো একবারে 5 দেখাবে। কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু তোমাদের আসলে ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হবে না, হাতে করা শিখতে হবে বর্গমূলটা।
তো যাই হোক, বর্গের উল্টোই হচ্ছে বর্গমূল, অর্থাৎ একটা সংখ্যার বর্গ করে স্কোয়ার করে যেটা পাওয়া যায় সেই সংখ্যাটার আবার বর্গমূল অর্থাৎ রুট ওভার বলে ইংলিশে। যেমন এই 25-এর যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো হচ্ছে 5। অর্থাৎ খেয়াল রাখতে হবে যে একটা বর্গের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তার বর্গমূল অর্থাৎ রুট ওভার করলে প্রতিবাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, কিন্তু আয়তের ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল থেকে আমরা প্রতিবাহুর দৈর্ঘ্য পাবো না, যেহেতু এখানে চারটা বাহু সমান নয়। তো এটাই মূল বিষয় যে বর্গের উল্টো জিনিস হচ্ছে বর্গমূল। তো দেখো এই 64-র বর্গমূল আমরা যখন করা শিখবো তখন দেখবো এটা 8 আসবে। তো একটা বর্গের ক্ষেত্রফল যদি বলা হয় 64 বর্গ একক, প্রতিবাহুর দৈর্ঘ্য কত, তাহলে হবে 8 একক। সেটা যদি মিটার সেন্টিমিটারে হয় তাহলে আমরা 8 মিটার 8 সেন্টিমিটার বলবো, আর না হলে এমনি শুধুমাত্র একক। তো এই বিষয়গুলো এখানে শেখানো হয়েছে, এটা তেমন কিছু না। চিত্রে 9টা মার্বেলকে দেখো, এটাকে বর্গাকারে সাজানো বলে। অর্থাৎ এই যে দৈর্ঘ্যের দিকে দেখো তিনটা তিনটা করে আছে, আবার এইটা যদি আমরা প্রস্থ ধরি তাহলে এদিকেও দেখো তিনটা তিনটা করে আছে। অর্থাৎ এই দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর যদি সমান সংখ্যক থাকে তাহলে আমরা সেটাকে বলি বর্গাকারে সাজানো। অর্থাৎ কোন কোন সংখ্যাকে আমি যদি দেখো 10টা দিই, হ্যাঁ 10টা মার্বেল যদি দিই, তুমি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান সংখ্যক ভাবে সাজাতে পারবে না। হ্যাঁ দেখো, এদিকে যদি 4টা দাও, এখানে যদি 4টা দাও, তাহলে 4 4 8, আর এইদিকে থেকে গেল 2টা। হ্যাঁ অর্থাৎ দৈর্ঘ্যের দিকে 2টা লাইনে আমরা পেলাম 4টা করে, আবার প্রস্থের দিকে দেখো এই যে এইদিকে ফাঁকা থেকে গেল। কিন্তু আমি যদি এগুলো ঘরগুলো মেক আপ করে দিই, দেখো যে এদিকে আমার 1 2 3টা সারি আছে, আর এদিকে আছে দেখো 1 2 3 4, এখনো হয়নি। তাহলে আমি যদি আরো দেই, হ্যাঁ তাহলে এখন দেখো দৈর্ঘ্যের দিকে এই যে 4টা 4টা করে আছে, আবার প্রস্থের দিকে 4টা 4টা করে আছে। তাহলে এখানে টোটাল গুণে দেখো মোট 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা আছে। তার মানে 9টা, যেটা বইয়ে ছবি দেওয়া আছে 9টা, সেখানেও দেখো দৈর্ঘ্য প্রস্থের দিকে তিনটা তিনটা করে সাজানো যাচ্ছিল। তারপরে তুমি 10টা 11টা 12টা 13টা 14টা 15টা পর্যন্ত কিন্তু এইভাবে সাজাতে পারবে না। ঠিক 16টা দিলে আবার সাজাতে পারবে, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থের দিকে সমান সংখ্যক। তার মানে এগুলো, এই সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ কোন একটা সংখ্যার স্কোয়ার করে আমরা এই চ্যাপ্টারে এগুলো খুবই প্রয়োজন হবে। দেখো 1 স্কোয়ার মানে 1 গুণন 1 করে কত 1 হয়। তারপর 2 স্কোয়ার, 2 গুণন 2 করলে 4 হয়। তারপরে 3 স্কোয়ারে আসো, 3 গুণন 3 করলে 9 হয়। প্রথম দিকে কিন্তু সবাই এই ভুলটা করবে, 3 স্কোয়ার আছে লিখবে 6, এটা না। এটা স্কোয়ার মানে হচ্ছে ওই সংখ্যাটাকে 2বার গুণ করা। তারপরে ধরো 4 স্কোয়ারে 4 4 16 হয়, 5 স্কোয়ারে হচ্ছে 25, 6 স্কোয়ারে 6 6 36, তারপর 7 স্কোয়ারে 7 7 49, তারপর আসো 8 স্কোয়ারে 8 8 64, তারপর 9 স্কোয়ারে 9 9 81। মোটামুটি 10 স্কোয়ার পর্যন্ত জানলে আমাদের কাজ চলবে, 10 10 হচ্ছে 100। তো এই যে সংখ্যাগুলো আমরা স্কোয়ার করে করে যেগুলো পেলাম, এই প্রতিটা সংখ্যাকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। তার মানে কি পূর্ণবর্গ সংখ্যা 100 পর্যন্তই? তা না। আমি যদি 11-র স্কোয়ার করি তাহলে 11 গুণন 11 করলে 121 হয়, এটাও পূর্ণবর্গ সংখ্যা। তারপরে 12 স্কোয়ার যদি করি, 12 12 144 হয়, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমি যদি 201 লিখি, তার উপর যদি স্কোয়ার করি, হ্যাঁ 2 ডিজিট সংখ্যা হলে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেওয়াটা উচিত। তো এখন এটাও কিন্তু 201 গুণন 201 করে আমরা একটা সংখ্যা পাবো। তাহলে এই সংখ্যাগুলোকে আমরা বলি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ আমাকে যদি এই যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে এইরকম সংখ্যক যদি মার্বেল বা যে কোনো কিছু দিয়ে সাজাতে বলা হয়, তাহলে কিন্তু আমি বর্গাকারে সাজাতে পারবো। অর্থাৎ এই দৈর্ঘ্যের দিকে আর প্রস্থের দিকে সমান থাকবে। এখন কয়টা করে থাকবে? আমাকে যদি 49টা মার্বেল দিয়ে বলে, এই ধরনের অঙ্ক কিন্তু আছে 1.2 অনুশীলনীতে আছে। 49টা মার্বেল দিয়ে আমাকে যদি বলে যে বর্গাকারে সাজালে হচ্ছে যে প্রত্যেক সারিতে, যেগুলো সারি, প্রত্যেক সারিতে কয়টা করে থাকবে। তো আমি তো এতগুলো নিয়ে আসলে এইভাবে চিত্র এঁকে সাজিয়ে তারপরে উত্তর দেবো না। আমি কিন্তু সরাসরি যেটা করব সেক্ষেত্রে আমার এই 49-এর বর্গমূল করতে হবে। এখানে দেখো 16টা ছিল, প্রত্যেক সারিতে কয়টা? 4টা আছে, তাহলে 16-র বর্গমূল করলে কিন্তু 4 আসবে। কিভাবে করব সেটা আমরা পরে শিখবো এই চ্যাপ্টারে। তো এরকমই 49টা দিয়ে যদি বলে যে বর্গাকারে সাজানো হয়েছে, কেননা এই ধরনের সংখ্যা থাকলেই সেটা বর্গাকারে সাজানো যাবে। প্রত্যেক সারিতে কয়টা আছে, তাহলে যখন আমরা বর্গমূল করা শিখবো দেখবো যে 49-এর বর্গমূল আসবে 7, তখন আমরা উত্তর দিতে পারবো যে প্রত্যেক সারিতে 7টা আছে। তো আশা করি এই বর্গ সংখ্যা সংক্ষেপে বলে, আর পুরো নাম হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এই সংখ্যাগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এবং এটা অবশ্যই বুঝতে হবে এই চ্যাপ্টারের অঙ্ক করতে গেলে। তো ওকে, আমাদের এই কাজ শেষ। এখন আমরা আরেকটু আগাই। এখানে দেখো সৃজনশীল ক নাম্বারে অনেক সময় এগুলো দিয়ে দেয় যে বর্গমূল কাকে বলে, বর্গ কাকে বলে। হ্যাঁ, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে, যেমন 5, তাকে আবার 5 দিয়ে গুণ করলাম, তাহলে সেই সংখ্যাকেই
কোনো একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে সেই গুণফলটাকে বলা হবে ওই সংখ্যাটার বর্গ। যদি বর্গ কাকে বলে আসে তাহলে তোমরা এইটুক লিখলেই চলবে। আর যদি বলে বর্গমূল কাকে বলে তাহলে চাইলে এই পুরোটাও লিখতে পারো। হ্যাঁ, যে কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। বিষয়টা কি দেখো, কোন সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করে যে গুণফল পাওয়া যায় এই গুণফলটা হচ্ছে এই সংখ্যাটার কি বর্গ, কেননা 5 স্কোয়ার করলে 25 হবে। হ্যাঁ, আর ওই সংখ্যাটাকে এই গুণফলের অর্থাৎ 5কে তাহলে 25-এর আমরা কি বলবো, বর্গমূল, অর্থাৎ ব্যাক করতে হবে উল্টো পাশে। যাই হোক, এটা তোমরা মুখস্থ করে নেবে, আর বুঝলে আসলে মুখস্থের প্রয়োজন হয় না। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। এই যে আমরা এগুলো অলরেডি আলোচনা করেছি, পূর্ণবর্গ সংখ্যা। দেখো 1 স্কোয়ার করে এই যে 1 আসে, 2 স্কোয়ারে 4, 3 স্কোয়ারে 9, 5 স্কোয়ারে 25, 7 স্কোয়ারে 49। তার মানে এ স্কোয়ার করলে এ গুণন এ, মানে এটা ভেঙে দেখিয়েছে যে 7 স্কোয়ার মানে কি 7 গুণন 7, তাহলে এ স্কোয়ার থাকলে আমরা এ গুণন এ লিখতে পারবো। তো এই যে এই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা বা সংক্ষেপে বলা হয় বর্গ সংখ্যা। আচ্ছা, এখানে ভালো ভালো জিনিস আছে যেগুলো এমসিকিউ এ লাগবে। 1, 4, 9, 25, 49 সংখ্যাগুলোর বৈশিষ্ট্য হলো, অর্থাৎ ওই পূর্ণবর্গ সংখ্যাগুলো এগুলোকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায়। তো তোমাকে যদি বলে পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে, তাহলে তোমাদের এখান থেকে গুছিয়ে লিখতে হবে যে যেসব সংখ্যাকে, আমি বলে দিচ্ছি লিখে নাও, যেসব সংখ্যাকে অন্য কোনো পূর্ণ সংখ্যার বর্গ হিসেবে প্রকাশ করা যায় তাদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলে। তো এগুলো সবগুলি হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যার বর্গমূল একটি স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ এই যে 49 একটা পূর্ণবর্গ সংখ্যা, তার যদি আমি বর্গমূল করি তাহলে কত, 7 আসবে। তো সেটাকে একটা আমরা স্বাভাবিক সংখ্যা বলি। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এগুলোকেই স্বাভাবিক সংখ্যা বলি। যেমন 21-এর বর্গ দেখো, 21 স্কোয়ার তাহলে 441 হয়, 21 গুণন 21। ঠিক একইভাবে তাহলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা বলা যাবে, যেহেতু এর বর্গমূল করলে 21 করে আসবে। কিন্তু তুমি যদি দেখো 10-এর বর্গমূল করো, এই চ্যাপ্টারে আমরা এগুলো শিখবো, যখন আমরা নিয়মগুলো শিখবো তখন তোমরা দেখবে যে 10-এর যদি বর্গমূল করো তাহলে 3 পয়েন্ট, হ্যাঁ, অসীম ঘর চলে আসবে, যেটা আসলে কখনোই মিলবে না। হ্যাঁ, তো এই সংখ্যাগুলোকে অমূলদ সংখ্যা বলে। এই চ্যাপ্টারের নামই কিন্তু মূলদ আর অমূলদ। সো এগুলো জিনিস আস্তে আস্তে আমাদের ক্লিয়ার বুঝতে হবে। কিন্তু যখন আমি এই যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে, যেমন 9 তার বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা পাবো। তো এই সংখ্যাগুলোকে আমরা, এটা বা এটা যেটাই হোক, এই দুটোকে আমরা বলবো হচ্ছে মূলদ সংখ্যা। ওকে, সাধারণভাবে একটি স্বাভাবিক সংখ্যা, ধরো সেটা এম, হ্যাঁ, এম কে যদি অন্য একটি স্বাভাবিক সংখ্যা এন এর বর্গ অর্থাৎ এন স্কোয়ার আকারে প্রকাশ করা যায়, ধরো এমটা একটা হচ্ছে 49 ধরলাম, তো একে আমি কত 7 স্কোয়ার আকারে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে এন। হ্যাঁ, প্রকাশ করা যায়, তবে এম, এই যে এমটা, এটাকে আমরা বলবো কি পূর্ণবর্গ সংখ্যা বা সংক্ষেপে বর্গ সংখ্যা। আর এম সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়, এটাই বলা হয়েছে। তো এবার দেখো নিচের 1 থেকে 20 সংখ্যার বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যাগুলো দেওয়া হয়েছে। 1-এর পূর্ণবর্গ সংখ্যা 1, 2-এর 4, 3-এর 9, 4-এর এখানে বেশ কিছু দূর পর্যন্ত দেওয়া হয়েছে, ফাঁকা ঘরগুলো ফিল আপ করতে হয়েছে। তো এখানে 4-এরটা হবে কত, 16, স্কোয়ার করে দিতে হবে। তো 7-এর স্কোয়ারে হচ্ছে 49, 49। তারপরে 10-এরটা হবে কত, 10 10-এ 100। তারপরে 12-টা হবে, এই যে আমরা দেখিয়েছি এগুলো, 11-এর স্কোয়ার করলে 121 হয়, 12-টা হবে 144। এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস। 15 গুণন 15 করলে হয় 225। আমরা একটু করে দেখি, 15 গুণন 15, তো 5 5 25-এর 5 হাতে 2, 5 কে 5 আর 2 এর 7, 5 কে 5, এককে 1, 5 7 5 12 2, হ্যাঁ 225। তারপরে দেখো এখানে 20 স্কোয়ার, এটা যদি করি তাহলে হবে 400। এটা যতদূর পর্যন্ত মনে রাখবে, তোমাদের 8 9-এ গিয়েও কিন্তু এই জিনিসগুলো প্রচন্ড প্রয়োজন হয়, অর্থাৎ একটা সংখ্যার বর্গ করলে কত হয় ক্যালকুলেটর ছাড়াই দ্রুত যদি হিসাব করতে পারো তাহলে তাড়াতাড়ি অঙ্ক করতে পারবে। ওকে, এবার আমরা আরেকটু আগাই। সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলোর এককের ঘরের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করি, লক্ষ্য করি যে এই সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক। তো আমরা দেখো অঙ্ক মোট কয়টি, 10টি অঙ্ক নিশ্চয়ই জানো, যেটাকে সংখ্যা প্রতীক বলে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এখানে মোট 10টা অঙ্ক আছে। তো এই যে আমরা পূর্ণবর্গ সংখ্যাগুলো শিখলাম, যে একটা সংখ্যার স্কোয়ার করে, যেমন 5 স্কোয়ার করে 25 পেলাম, তারপরে 4 স্কোয়ার করে কত 16 পেলাম, তারপরে 1 স্কোয়ার করে আমরা 1 পেলাম, 2 স্কোয়ার করে 4 পেলাম, তারপর 3 স্কোয়ারে পেলাম কত 9, তারপরে ধরো
6 স্কোয়ার, মোটামুটি 10 পর্যন্ত দেখলেই আমরা এই জিনিসটা বুঝতে পারবো। 36, 7 স্কোয়ারে হচ্ছে 49, 8 স্কোয়ারে হচ্ছে 8 64, 9 স্কোয়ারে হচ্ছে 81, 10 স্কোয়ারে হচ্ছে 100। এখন খেয়াল করে দেখো যে এই গুণফলগুলো স্কোয়ার করে যেগুলো আমরা পেয়েছি সেগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাদের যে এককের ঘর, অর্থাৎ যদি এক ডিজিটের মানে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় তাহলে এটাই একক। আর যখন 2 বা 3 ডিজিট হয়ে যায়, যেমন এখানে 3 ডিজিট, তাহলে এই সর্বডানের অঙ্কটা একক, এটা একক, এটা একক, এটা একক, এইভাবে। তো এই এককের অঙ্কগুলো খেয়াল করো কি কি অঙ্ক আছে, রিপিট করা আছে। যখন 1 স্কোয়ারে, যেহেতু এটা এক ডিজিটের, তাহলে এটাই একক, তাহলে 1 হতে পারে, আমরা রাইট চিহ্ন দিই। এই যে 1, দুইটা একের মধ্যে একটা একক। তারপরে আমরা দেখি সিরিয়ালি হচ্ছে একক স্থানীয় অঙ্কটা দেখো। এখানে যেমন 2 স্কোয়ার, এটা এক ডিজিটের অঙ্ক হলে এটা একক ধরতে হবে, আর এখানে 2 ডিজিট হলে এটা একক, অর্থাৎ 4 হতে পারে। আচ্ছা, তারপরে এই যে 6 আছে 2 জায়গায়, তাহলে আমরা 6 কেও রাইট দিলাম। তারপর 49 দেখো, এই যে এককের ঘরে 9 আছে, আবার এটাও একক ধরা যাবে, তাহলে 9ও আসতে পারে। তারপরে কি হতে পারে, 0 হতে পারে এককের ঘরে, কার, এগুলো পূর্ণবর্গ সংখ্যা। তারপরে 5 হতে পারে, 5। ওকে, সবগুলো কি রাইট পড়ে গেছে? হুম। তার মানে এখানে দেখো 1 2 3 4 5 6টা, এই 10টা অঙ্কের মধ্যে 6টা অঙ্ক, যেটা হচ্ছে 0, আমরা যদি সাজিয়ে লিখি 1, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5 6 9। তাহলে কেউ যদি আমাকে বলে যে, শিওর করে বলে যে, ধরো যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা মানে কি, যা রুট ওভার বা বর্গমূল করলে মিলে যাবে। যেমন 36-এর বর্গমূল করলে, আমরা যখন শিখবো তখন দেখবো কিভাবে করতে হয়। তো এর বর্গমূল করলে 6 আসবে, তাহলে এটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলবো। কিন্তু তুমি যদি 38 নিয়ে বর্গমূল করে দেখো, তাহলে এটা ফ্র্যাকশন, দশমিকের পর অসীম ঘর আসতে থাকবে, অমূলদ সংখ্যা বলে এগুলো। তো যাই হোক, এটা হচ্ছে অপূর্ণবর্গ, পূর্ণবর্গ নয়। আর এই যে পূর্ণবর্গ সংখ্যা যদি কেউ গ্যারান্টি দেয় যে এটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তোমার এই এককের ঘরে দেখো এই 6টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক থাকতেই হবে, এই যে 6 আছে। কিন্তু আবার এমনও কথা আছে, হ্যাঁ, যে এককের ঘরে যে এই 6টা অঙ্কের মধ্যে যে 6 আমি দিলাম, তাই বলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা? তো সেটার উত্তর কিন্তু বলবে যে বর্গমূল করে দেখতে হবে। যদি দেখো দশমিকের পর চলছেই, হ্যাঁ, মানে মিলছে না, তাহলে সেটা কিন্তু পূর্ণবর্গ নয়। তার মানে বিষয়টা এমন যে কেউ যদি বলে যে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে তার এককের ঘরে এই 6টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক থাকতেই হবে। এমসিকিউ আসে যে একটা পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে কোন অঙ্কটি থাকতে পারে, তাহলে অপশনে কিন্তু এগুলোর মধ্যে থাকবে। তো ওই 10টা অঙ্কের মধ্যে বাকি কি কি থাকলো দেখো, 2 থাকলো, হ্যাঁ, 3 থাকলো, তারপরে 7 8, এই 4টা অঙ্ক কখনোই কোনো পূর্ণবর্গ সংখ্যার লাস্টে বা এককের ঘরে থাকতে পারবে না। হ্যাঁ, যদি আমাকে বলে যে নিচের কোনটি পূর্ণবর্গ সংখ্যা নয় অথবা অপূর্ণবর্গ সংখ্যা, দেখবে যে ওই 4টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক এককের ঘরে দেয়া আছে। যেমন ধরো 48, এটা দেখলে আমি বুঝতে পারবো যে ওই 4টা অঙ্কের মধ্যে যখন একটা অঙ্ক দিয়েছে, তাহলে এটা নিশ্চয়ই পূর্ণবর্গ সংখ্যা নয়। কিন্তু যে 6টা অঙ্ক আমরা রাইট চিহ্ন দিয়েছিলাম, এই 6টা, সেগুলো যদি এককের ঘরে বা লাস্টে থাকে, হ্যাঁ, তাহলে থাকলেই যে আবার পূর্ণবর্গ হবে তাও না, কিন্তু পূর্ণবর্গ হতে পারে। এখানে দেখো এই হতে পারে কথাটাই দেয়া আছে। এই যে যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক যেগুলো পূর্ণবর্গ সংখ্যা, এই 6টার মধ্যে আছে, কোন বর্গ সংখ্যার এককের স্থানে এই 4টা অঙ্ক নেই, এই কথাটাই কিন্তু এখানে বলেছে। তো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 0 1 4 5 6 9 হলেই কি সংখ্যাটি বর্গ সংখ্যা হবে? এই যে কথাটা বলেছে দেখো, যে 1 2 3 4 5 6, যে 6টা অঙ্ক আমরা ইন্ডিকেট করলাম, তার উত্তর হবে যে না, থাকলেই যে পূর্ণবর্গ হবে তা কিন্তু না, তবে হতে পারে। নিচের সংখ্যাগুলোর কোন সংখ্যাগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো। তো এগুলো যখন আমরা অধ্যায়ের অঙ্কগুলো করব, দেখো এখানে যেহেতু 2 কিন্তু পূর্ণবর্গ সংখ্যার লাস্টে বা এককের ঘরে থাকতে পারে না, তাহলে এটা নয়। 7ও থাকতে পারে না, 3ও থাকতে পারে না, 3ও থাকতে পারে না, 8ও থাকতে পারে না। তাহলে এখানে কিন্তু কোনগুলো পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যে বলেছে, এগুলোর মধ্যে একটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে না। 5টি সংখ্যা লেখো যার একক স্থানের অঙ্ক দেখেই তা বর্গ সংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যাবে। তো এক্ষেত্রে আমরা এমন সংখ্যা লিখবো, সেটা এক ডিজিটেরও লিখতে পারি, 2 ডিজিট 3 ডিজিটও লিখতে পারি। জাস্ট এককের ঘরে তোমাদের এই 4টা অঙ্কের মধ্যে কোনো একটা অঙ্ক রাখতে হবে। এরকম 5টা অঙ্ক লিখলেই হয়ে যাবে। যেমন ধরো আমি 57 লিখলাম, এটা কিন্তু গ্যারান্টি থাকবে যে পূর্ণবর্গ নয়। তারপর একটা অঙ্ক আমি যদি 3 অঙ্ক বিশিষ্ট লিখি, 328, এই যে লাস্টে দেখো 8 দিলাম। যখনই বলবে পূর্ণবর্গ নয়, হ্যাঁ, বলে সিদ্ধান্ত নেওয়া যাবে, তাহলে এই এককের ঘরে, হ্যাঁ, হচ্ছে যে এই 4টা অঙ্কের মধ্যে কোনো একটা অঙ্ক রাখতে হবে। তুমি যদি একটা অঙ্ক লেখো যে আমি 8 শুধু লিখলাম, এটাই তখন একক ধরতে হবে এবং এটাও হবে। ওকে, এবার সারণী থেকে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নেই।
তো এই যে এগুলো কিন্তু এমসিকিউ আসে। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? দেখো এইখানে একটা সংখ্যা যদি থাকে তাহলে এটাই একক ধরতে হয়। তো এরা বলেছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 হয় তাহলে তার বর্গ সংখ্যার, হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক কত হবে? তার মানে কি একই হবে। ঠিক একইভাবে আমরা এই যে 9 এর ক্ষেত্রেও দেখছি যে একটা বর্গ সংখ্যা, একটা সংখ্যার, হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক যদি 9 হয় তাহলে তার বর্গ সংখ্যার এককের ঘরে কিন্তু 1 থাকে। এই জন্য এখানে দেখো দুটো দেয়া হয়েছে একসাথে। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? তাহলে উত্তর হবে 1। তো এই ধরনের এমসিকিউ আসলে তোমাদের মুখস্থ করার কিছু নেই। ধরো এটা আসছে, দুইটাই দিছে বা একটাই দিছে। কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 হলে তো তুমি একক স্থানীয় 1 আলা অনেক সংখ্যায় ধরতে পারো, 11, তারপরে 31, 21, বা আমি চালাক হলে দেখো শুধুমাত্র একই ধরবো, কেননা এক ডিজিটের ধরলে এটাই একক ধরা হয়, তাই এটা আমি মৌখিকভাবে তাড়াতাড়ি করতে পারবো। যেমন ধরো কোন একটা সংখ্যার বলছে যে একক স্থানীয় অঙ্ক 1 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? তাহলে এর বর্গ সংখ্যা কত হবে? 1 স্কোয়ার। হ্যাঁ, তাহলে 1 স্কোয়ার মানে কি? 1 গুণন 1 মানে 1। তাহলে এই যে বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা আসলো এর, হ্যাঁ, তার এককের ঘরে কিন্তু একই থাকবে। তো আমি যদি এইভাবে 11 ধরে করি তাহলে 11 স্কোয়ার, অর্থাৎ আমার সময় বেশি লাগবে, 11 গুণন 11 করলে দেখো 121 আসবে। সেক্ষেত্রেও তার এই যে 11-র বর্গ সংখ্যা যেটা 121, তার এককের ঘরে কিন্তু একই আছে। একইভাবে 31-এর যদি স্কোয়ার করে দেখো, হ্যাঁ, যেটা রেজাল্ট আসবে 31 গুণন 31, তার শেষে অর্থাৎ এককের ঘরে দেখবে যে একই আসছে। ঠিক একইভাবে কোন একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 9 হলে বলেছে, তখন তুমি 19 ধরতে পারো, 29 ধরতে পারো। তো এটা একটু কষ্ট হবে যে 19 স্কোয়ার করতে গেলে 19 গুণন 19, হ্যাঁ, তো 19-এর স্কোয়ার হয় হচ্ছে 361। দেখো এর বর্গ সংখ্যার এককের ঘরে 1 আছে। একইভাবে 29-এর যদি স্কোয়ার করো, যাই আসুক না কেন শেষে কিন্তু অবশ্যই 1 আসবে। তো এখানেও আমি চট করে যখন বলবে কোনো একটা সংখ্যার এককের ঘরে 9 আছে, তার বর্গ সংখ্যার এককের ঘরে কত হবে, তো আমি কিন্তু 9ই ধরবো, কেননা এক ডিজিটের ধরলে এটাই একক হয়। তাহলে তার স্কোয়ারটা আমি মুখে মুখে করতে পারবো, 9 9 81, তাহলে বর্গ সংখ্যার এককের ঘরে 1 আছে। তো এরকম দেখো ম্যাক্সিমাম দুটো দুটো করে আছে। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে, তো এমন একটা সংখ্যা আমি ধরলাম যে এককের ঘরে কত? 3 আছে, সেক্ষেত্রে আমি 13, 23 এরকম ধরতে পারি, কিন্তু 13 ধরলাম। 13 ধরলে দেখো 13-এর স্কোয়ার করলে হয় 169, তাহলে তার বর্গ সংখ্যার এককের ঘরে কত আছে? 9 আছে। তো আমি যখনই বলবে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 হলে, আমি তখন এক ডিজিটের 3ই ধরবো, তাহলে তার বর্গ সংখ্যা হচ্ছে 3 স্কোয়ার, মুখে মুখে হয়ে যাবে 9। তাহলে এই যে 3-এর বর্গ সংখ্যা এটা, তার এটাও এককের ঘর এটাই হবে। তাহলে এককের ঘরে কত থাকে? 9। ঠিক একইভাবে কোন একটা সংখ্যার এককের ঘরে যদি 7 থাকে, তো আমি এখানে 17, 27, 37 সবই ধরতে পারি, কিন্তু তার স্কোয়ার করতে আমার সময় লাগবে, আমি সেখানে 7ই ধরবো। তো 7 স্কোয়ার করলে কত? 49 হচ্ছে। অর্থাৎ কোন একটা সংখ্যার এককের ঘরে যদি 7 থাকে তাহলে তার বর্গ সংখ্যার এককের ঘরে কত? 9 আসবে। তুমি যদি 17 স্কোয়ার দিয়ে করো, হ্যাঁ, 17 স্কোয়ার করলে যেটা হয় সেটা হচ্ছে 289, 17 গুণন 17। তাহলে দেখো এর এককের ঘরে 7 ছিল, তার বর্গ সংখ্যা এটা, তার এককের ঘরে 9 আছে। অর্থাৎ কোন একটা সংখ্যার এককের ঘরে 3 বা 7 থাকলে তার বর্গ সংখ্যার এককের ঘরে থাকবে 9। আর আগেরটা যেটা আমরা বললাম, কোন একটা সংখ্যার এককের ঘরে 1 বা 9 থাকলে তাদের বর্গ সংখ্যার এককের ঘরটা একই হবে। তুমি চট করে এখানে 1 স্কোয়ার যদি দেখো তাহলে তার বর্গ সংখ্যা হচ্ছে 1। ঠিক একইভাবে 9 যদি ধরো, 9 স্কোয়ারে হচ্ছে 81, তাহলে তার বর্গ সংখ্যার এককের ঘরে 1 থাকবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এইখানে আমরা যেটা দেব, যে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক হবে 9। চট করে 3ই ধরো, যে সংখ্যাটা আমি 3 ধরলাম, তাহলে তার বর্গ সংখ্যা 3 স্কোয়ার 9, তাহলে এক ডিজিট হলে এটাই একক। একইভাবে যদি 7 ধরি তাহলে 7 স্কোয়ার 49, 49-এর তাহলে এককের ঘরে কত? 9 থাকে। এই তুমি যদি এখানে 17, 27, 37 ধরো, তার স্কোয়ার করে বের করতে সময় লাগবে। একইভাবে এখানে দেখো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে, হ্যাঁ, এর বর্গ সংখ্যার একক স্থানে, তো এই 4 যেহেতু বলেছে, আমি এখানে 14, 24, 34 ধরতে পারি, কিন্তু তার বর্গ করতে গেলে আমার সময় লাগবে। হ্যাঁ, যখনই বলেছে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4, আমি তখন 4ই ধরবো। তার বর্গ কত? 4 স্কোয়ার, তার মানে 16। তাহলে 16-র এককের ঘরে কত থাকলো? 6। একইভাবে যখন বলছে কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্ক 6, আমি 16, 26, 36 ধরতে পারি, না ধরে আমি 6ই ধরলাম। তার বর্গ সংখ্যা কত? 6 স্কোয়ার 36, তাহলে এককের ঘরে কত থাকলো? 6 থাকলো। এইভাবে কিন্তু আমরা দ্রুত জিনিসটা করতে পারি। যে সংখ্যা সর্ব ডান দিকের অঙ্ক, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8, তা পূর্ণবর্গ নয়। তো এটা আমরা এই যে এখানে পড়েছি যে পূর্ণবর্গ সংখ্যার, হ্যাঁ, এককের ঘরে কোন অঙ্কগুলো থাকতে পারে না।
তো অনেকে ভাবতে পারো যে থাকতে পারে না, তাহলে এগুলো কেন বলছে? এগুলো কিন্তু আসলে পূর্ণবর্গ সংখ্যা না, এটা তোমাকে মূল একটা সংখ্যা নিতে বলেছে। যেমন 13 নিলা, যার এককের ঘরে 3 আছে, বা 3ই নিলা, সেটাই একক। তারপরে তার স্কোয়ার করে যে সংখ্যাটা আসলো সেইটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। সেই পূর্ণবর্গ সংখ্যার এককের ঘরে বা লাস্টে এই অঙ্কগুলো কখনোই থাকবে না। এটাই এখানে আলোচনা হয়েছে। তো এগুলো উপরের কথাগুলো বলেছে, এটা কিছু না। তো ওকে, এখানে যে সারণী থেকে বর্গ সংখ্যার একক স্থানে 4 রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো। তো এগুলো আমরা পরে দেখবো। নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে? তো দেখো, পূর্ণবর্গ সংখ্যা হলে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার, ও তাহলে এটা যেটা করতে হবে যে এগুলোর আসলে স্কোয়ার করতে হবে। তো এটা কষ্টসাধ্য, আমরা এখানে করছি না, মুখে 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 হবে, আমরা যেহেতু নিয়ম শিখেছি। তো এই যে একটা সংখ্যার এককের ঘরে দেখো 3 থাকলে তার বর্গ সংখ্যার এককের ঘরে কত থাকবে? আমি শর্ট করে দেখো 3 স্কোয়ার করে দেবো। 3 স্কোয়ারে কত হচ্ছে? 9। তাহলে 9 থাকবে শিওর। এখন তুমি যদি 1273 গুণন 1273 করো, তাহলে দেখবে যে সংখ্যাটা আসবে, হ্যাঁ, তার শেষে বা এককের ঘরে কিন্তু 9 থাকবে। এটা মুখে মুখে উত্তর দাও। 1426, তাহলে এর বর্গ সংখ্যার এককের ঘরে কত থাকবে? তো এই সংখ্যাটার এককের ঘরে যদি 6 থাকে, তাহলে আমি চট করে 16, 26 এগুলো না ধরে 6ই ধরলাম। 6 স্কোয়ারে 36, তাহলে এককের ঘরে কত থাকবে? 6। 5-এর ক্ষেত্রেও তাই, যে একটা সংখ্যার এককের ঘরে 5 আছে, তাহলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে? তো আমি চট করে মুখে মুখে 5 যদি ধরি, 5 স্কোয়ার কত? 25, তাহলে বর্গ সংখ্যার এককের ঘরে 5 থাকবে। 4 আছে, ওটা আমরা উপরে পড়ে আসলাম, যে একটা সংখ্যার এককের ঘরে যদি 4 থাকে, তাহলে তার বর্গ সংখ্যা, অর্থাৎ এই যে এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে গুণ করা, দেখো কি টাফ। আমি তখন চট করে যখন দেখবো যে এর এককের ঘরে 4 আছে, তাহলে আমি সংখ্যাটা 4ই ভাবি। তার বর্গ সংখ্যা মানে 4 স্কোয়ার, তাহলে 4 4 16, তাহলে সেই বর্গ সংখ্যার এককের ঘরে কত? 6 থাকবে। তাহলে এটার উত্তর হবে 6। আর 0 থাকলে 0ই হয়। কোনো একটা সংখ্যার এককের ঘরে যদি শূন্য থাকে, ধরো যে 10, শুধু শূন্য তো এখানে ধরা যায় না, তাহলে 10 স্কোয়ার করব, তার বর্গ সংখ্যা হচ্ছে কত? 100। তার মানে কোনো একটা সংখ্যার এককের ঘরে 0 বা শূন্য থাকলে তার বর্গ সংখ্যার এককের ঘরটাও 0 হবে। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো। এগুলো দিয়েই কিন্তু আমরা পরবর্তীতে অঙ্কে চলে যাব। নিচে বর্গমূল সহ কয়েকটি পূর্ণবর্গ সংখ্যার তালিকা, এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, যেটা আমরা বারবার বলেছি, যে এখানে একটু উল্টো ভাবে দেওয়া আছে, যে হচ্ছে একটা বর্গ সংখ্যা 1, তার বর্গমূল করলে 1 হবে, 4-এর বর্গমূল হবে 2, মানে উল্টো এদিকে আসলে হবে বর্গ, আর এদিকে গেলে বর্গমূল। তো এটা মোটামুটি যতদূর মানে মাথায় রাখতে পারো তত কিন্তু ভালো হবে। যেমন 20-এর স্কোয়ার করলে হচ্ছে 400, আর উল্টো 400-র বর্গমূল করলে হবে 20। একইভাবে 21-এর যদি আমরা বর্গ করি, তাহলে সেটা হবে এই বর্গ সংখ্যা 441, আর 441-এর যদি বর্গমূল করি, তাহলে হবে 21। তো এই পর্যন্ত আমরা আজকে শেষ করছি। পরবর্তী পার্টে আমরা দেখো বর্গমূল বিষয় নিয়ে আলোচনা করব, এবং বর্গমূলের দুটো পদ্ধতি আছে, দুটো পদ্ধতি আমরা ডিটেলস শিখবো। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।